খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। মহেশতলায় যাচ্ছেন শুভেন্দু, শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। লোকাল বিএলও দিয়ে ভূত তাড়াবে কমিশন, বাংলাদেশি অনুপ্রবেশকারী রুখতে উদ্যোগ। 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। 16 বছরের অপেক্ষা, দেশে শুরু জনগণনার প্রক্রিয়া। জোড়া ঘূর্ণাবর্তে লণ্ডভণ্ড হবে কোন কোন জেলা, দেখুন বড় আপডেট। খিদিরপুর অগ্নিকাণ্ড, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ ও আংশিকদের 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা মমতার। বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠানো হচ্ছে শ্রমিকদের পুশব্যাক নিয়ে সরব মমতা। হাওয়াই চটির একটা দোকান খুলুন না, নাম না করে সুকান্তকে পরামর্শ মমতার। দলের কর্মসূচিতে যোগ না দিলে টাকা বন্ধ হবে, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে টিএমসি নেত্রী। মুখ্যমন্ত্রীর ভাষণে হট্টগোল বিজেপি বিধায়কদের, খোঁচা মমতার, সাসপেন্ড মনোজ ওরাও। কলকাতায় দুয়ারে পানীয় জল পৌঁছতে জোরকদমে কাজ, 10,000 কিমি নয়া পাইপ নেটওয়ার্ক। প্রকাশ্যে মেঘালয় হত্যাকাণ্ডের আগের মুহূর্তের ভিডিও, কোথায় ছিলেন, কি করছিলেন রাজা সোনম? আসছি বিস্তারিত খবরে। খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্তত 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার সকালে বিধানসভা থেকে সোজা ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস। আপাতত তাঁদের জন্য অস্থায়ী দোকানের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি। সরকারের তরফ থেকে বাজার তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সার্ভে শুরু করা হয়নি, তদন্ত তো হবেই। কিভাবে আগুন লাগলো, কটা দোকান ক্ষতিগ্রস্ত হলো, কার কার নামে দোকান ছিল। ব্যবসায়ীদের উদ্দেশ্যেও তিনি বললেন, সিলিন্ডারগুলোকে মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতে হবে। জীবনও তো চলে যেতে পারত, এসি মেশিনও দেখতে হবে। মার্কেট এখন সরাতে হবে, নতুন হবে। একটা জায়গা আমরা বেছে রেখেছিলাম অন্য একটা কাজে, সেখানেই আপাতত বাজার সরানো হোক। সেখানে বাইরের কেউ আসবে না, এখানকার ব্যবসায়ীরাই আপাতত ব্যবসা করবেন। তিনি জানালেন, ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। তার আগে সার্ভে রিপোর্ট সামনে আসতে হবে। কাদের পুরো দোকান জ্বলে গিয়েছে, কাদের অর্ধেক। যাদের পুরো দোকান জ্বলে গিয়েছে তাদের দোকান বানিয়ে দেওয়া হবে ও ব্যবসার কাঁচামাল কেনার জন্য 1 লাখ টাকা করে দেওয়া হবে। যাদের অর্ধেক দোকান পুড়েছে তাদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার রাত 1টার কিছু পরে খিদিরপুর বাজারে আচমকা আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অন্ততপক্ষে 1300টি দোকান পুড়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতেই 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনল। পকেট ফায়ার রয়েছে কিনা সকাল পর্যন্ত তার খোঁজ চলল। সকালেই ঘটনাস্থলে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দেশে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়া। সোমবার সকালে নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তার আগে রবিবার রাতে জনগণনা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, সোমবার জনগণনা শুরুর নোটিশ জারি হবে। 2011 সালে শেষ জনগণনা হয়েছিল দেশে। গত 4 জুন কেন্দ্রীয় সরকার 2027 সালে ফের জনগণনার কথা ঘোষণা করেছিল। এবার জাতিভিত্তিক জনগণনাও হবে। স্বাধীনতার পর দেশে এই প্রথম জাতিভিত্তিক গণনা হচ্ছে। জনগণনায় গণনাকারী এবং সুপারভাইজার মিলিয়ে প্রায় 34 লক্ষ লোক কাজ করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া আধুনিক মোবাইল, ডিজিটাল গ্যাজেটের মাধ্যমে এই কাজ করবেন প্রায় 1.3 লক্ষ ব্যক্তি। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানানো হয়েছে, 2027 সালের জনগণনার নোটিশ জারি হল। এরই সঙ্গে জনগণনার প্রক্রিয়া শুরু হল। 2026 সালের 1 অক্টোবর থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে জনগণনা শুরু হবে। দেশের বাকি অংশে গণনার রেফারেন্স ডেট 2027 সালের 1 মার্চ। রবিবার রাতে নয়াদিল্লির বৈঠকে কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষস্তরের আমলাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতিভিত্তিক গণনা সহ জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সেন্সাস কমিশনার ও রেজিস্ট্রার জেনারেল এবং অন্য উচ্চাধিকারিকরা।
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নোটিশ অনুযায়ী 1948 সালের সেন্সাস অ্যাক্ট এর 3 নম্বর ধারা প্রয়োগ করে এবং 2018 সালের 16 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নোটিশের পর জনগণনা সংক্রান্ত আরেকটি নোটিশ জারি করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নোটিশ অনুযায়ী 2027 সালে জনগণনা হবে। প্রথম দফা হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে জনগণনা সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহের কাজ হবে। দ্বিতীয় দফা পপুলেশন এনুমারেশন, পিই নামে পরিচিত। এই দফায় প্রতিটি বাড়িতে প্রত্যেক ব্যক্তির জনসংখ্যা বিষয়ক, আর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এখানেই জাতভিত্তিক গণনাও করা হবে। এই জনগণনা স্বাধীনতার পর 8ম জনগণনা এবং সব মিলিয়ে 16তম। সোমবার বিধানসভার প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সরগরম হয় পরিস্থিতি। রাজ্যের শাসক বিরোধীর মধ্যে চলল আক্রমণ পাল্টা আক্রমণ। তখনই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল নাম না করে বিজেপির রাজ্য সভাপতির কথা। এমনকি তোপ দেগে সুকান্তকে বিশেষ পরামর্শও দিলেন মমতা। নাম না টেনে সুকান্তকে হাফ মন্ত্রী বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও দাবি, উনি তো পঞ্জাবিদের হাওয়াই চটি ছুঁড়েছেন, হাফ মিনিস্টার হাওয়াই চটির একটা দোকান খুলুন না। কিন্তু হঠাৎ করেই এই হাওয়াই চটির কথা উঠল কেন? গত বৃহস্পতিবার মহেশতলা কাণ্ডের প্রতিবাদে বিজেপির চলা মিছিল থেকেই সূত্রপাত সমস্যার। সেদিন তুলসী গাছ নিয়ে কালীঘাট অভিযানে নামে রাজ্য বিজেপি। নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। কিন্তু কালীঘাটে পৌঁছনোর মুখে তাদের রুখে দিল পুলিশ। উত্তাল হল পরিস্থিতি। প্রিজন ভ্যানে তোলা হল বিজেপি নেতানেত্রীদের। তখনই প্রিজন ভ্যানের ভিতর থেকে প্রতীকী হাওয়াই চটি ছুঁড়ে মারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যা গিয়ে এক কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিকের পাগড়িতে লাগল বলে অভিযোগ বাংলার এক শিখ সম্প্রদায় সংগঠনের। সেই নিয়ে একটি বিবৃতিও জারি করল তারা, যাতে সাফ বলা হল সুকান্ত মজুমদার ক্ষমা না চাইলে বড় আন্দোলনের পথে নামবে বাংলার শিখ গোষ্ঠী। তবে এই সংগঠনের তোলা অভিযোগকে নস্যাৎ করে দিলেন সুকান্ত। তার দাবি, শিখ সম্প্রদায়ের কোনো ব্যক্তির সঙ্গে আমি কিছু করিনি। যার মাথায় পড়েছে সে আমার পাশেই আছে। তিনি কোনো অভিযোগ করেননি। কিছু মানুষ অশান্তি তৈরির চেষ্টা করছে। সরস্বতীকে যখন আমরা অঞ্জলি দিয়ে ফুল ছুঁড়ি, সেটা যদি হাঁসের মাথায় গিয়ে পড়ে তাহলে কি কোনো অন্যায় হয়? তার মাথায় পড়েছে সে আমার নিরাপত্তারক্ষী। এবার বেশ কয়েকটি সংশোধনী বিল পেশ হওয়ার কথা আছে বিধানসভায়। আজ সোমবার তা নিয়েই বসল বিধানসভার বাদল অধিবেশন। প্রথমার্ধে হয় প্রশ্নোত্তর পর্ব, আর তখনই উত্তাল হয়ে উঠল বিধানসভার কক্ষ। মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ই হট্টগোল শুরু করল বিজেপি বিধায়করা। এই আবহে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। আর এই ঘটনার পরই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিবাদে ওয়াকআউট করল বিজেপি বিধায়করা। এভাবেই ওয়াকআউট সংস্কৃতি বজায় রাখল গেরুয়া বিধায়করা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আজ সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিজেপি হট্টগোল করতে শুরু করল। তখনই মনোজ ওরাওকে সাসপেন্ড করা হলো। যদিও সেটা কতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। সাসপেন্ডের প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করল বিজেপি বিধায়করা। আগেও বারবার এই পথেই তাদের হাঁটতে দেখা গিয়েছিল। বিধানসভার সিঁড়িতে বসে তখন বিক্ষোভ দেখাতে থাকল পদ্ম বিধায়করা। সামনে তখন রাখা ছিল তুলসী গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে যখন চেয়েছিল তখনই তাদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। বিজেপির শিক্ষক সেলের বিধায়করা মুলতুবি প্রস্তাব জমা করল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে আলোচনা চাইল বিজেপি বিধায়করা। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে বিধানসভায় আলোচনা চাইল তারা। অধ্যক্ষ তখন জানালেন, যেহেতু এই বিষয়টি বিচারাধীন তাই তা নিয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়। তখনই বিজেপি বিধায়করা স্লোগান দিয়ে চিৎকার করতে থাকল। তখন মনোজ ওরাওকে সাসপেন্ড করা হলো। আর বিধানসভা ওয়াকআউট করল বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত হয়ে বললেন, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। বাংলার বকেয়া এবং পাওনা টাকা তারা পাঠিয়ে দিচ্ছে অন্য রাজ্যে। একাধিক কমিশন এখানে এসে যা যা জানতে চেয়েছে সে সব তথ্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরও পাওনা নিয়ে টালবাহানা চলছে। তাছাড়া মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ই উঠে দাঁড়িয়ে স্লোগান দিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষরা। পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিধায়কদের তোপ দাগলেন তিনি। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন। আমাকে তো জোর করে হারানো হয়েছে। আমি জিতে দাঁড়িয়ে আছি।
বাংলা ভাষায় কথা বললে কিছু রাজ্যে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে বাসিন্দাদের বিতাড়িত করা হচ্ছে, কেন্দ্রে চোরেদের সরকার চলছে, এমন অসঙ্গতি অন্য রাজ্যেও দেখা গিয়েছে, কিন্তু টাকা আটকানো হয়নি, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। প্রতি ঘরে পানীয় জল। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই অন্যতম লক্ষ্য রাজ্য সরকারের। সেই লক্ষ্যেই ব্যাপকভাবে কলকাতার বিস্তীর্ণ এলাকায় চলছে পানীয় জলের নতুন পাইপলাইন পাতার কাজ। যে সমস্ত এলাকায় এখনও পৌঁছয়নি পরিশ্রুত পানীয় জল, সেই সব এলাকায় 2026 সালের মধ্যেই পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে পুর বোর্ড। সেই কারণে পরিশ্রুত পানীয় জল উৎপাদন কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে নতুন উৎপাদন কেন্দ্র, বুস্টিং পাম্পিং সেন্টার তৈরির কাজ চলছে। পানীয় জল একেবারে নাগরিকদের দুয়ারে পৌঁছে দিতে বসানো হচ্ছে জলের পাইপলাইন নেটওয়ার্ক। পরিশোধিত জল উৎপাদনে বাইপাস ও গড়িয়া স্টেশন রোড সংলগ্ন এলাকায় একটি নতুন উৎপাদন কেন্দ্র হচ্ছে। এটি প্রতিদিন 10 মিলিয়ন গ্যালন পরিশ্রুত পানীয় জল উৎপাদন করবে। এর ফলে যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা এলাকা প্রায় পানীয় জলসংকট মুক্ত হবে বলে আশা করছে কলকাতা পুর নিগম। কারণ এই এলাকা ও বাইপাসের দুই ধারে বিস্তীর্ণ এলাকায় জল পৌঁছে দিতেই ঢালাই ব্রিজের কাছে করা হচ্ছে এই পানীয় জল উৎপাদন কেন্দ্র। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব কলকাতার জলকষ্ট মেটাবে ধাপা জল প্রকল্পের বর্ধিত উৎপাদন কেন্দ্র। কলকাতায় 12,000 কিলোমিটার জলের পাইপ লাইনের নেটওয়ার্ক আছে, আরও 10,000 কিলোমিটার করা হচ্ছে। এক নেটওয়ার্কে যাতে জলের চাপ বজায় থাকে তাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে 21টি বুস্টিং পাম্পিং স্টেশন হচ্ছে। আরও 19টি বুস্টিং পাম্পিং স্টেশনের কাজের অর্থ অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে শহর কলকাতায় 77টি বুস্টিং পাম্পিং স্টেশন আছে। বেশ কিছু এলাকায় আগেই যেখানে পানীয় জল পৌঁছেছিল সেখানে পাইপ লাইন বদলে নতুন লাইন পাতার কাজও হবে। পলতা, ধাপা ও গার্ডেনরিজ সহ বর্তমানে মোট 5টি পরিশ্রুত পানীয় জল উৎপাদন কেন্দ্র রয়েছে কলকাতায়। এই প্রসঙ্গে কলকাতা পুর নিগমের এক আধিকারিক বললেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া গিয়েছে। অমৃত ও পঞ্চদশ অর্থ কমিশনের খাতে ভালো অঙ্কের টাকা এসেছে কলকাতা পুর নিগমের কোষাগারে। সেই টাকা ব্যবহার করেই নাগরিকদের জল সংকট থেকে মুক্তি দেওয়ার কাজ পুরোদমে শুরু করেছে কর্পোরেশন। একটু সময় লাগলেও এই কাজের সুফল পাবেন লাখ লাখ নাগরিক। কলকাতা মেডিকেলের পর NRS মেডিকেল কলেজ। ফের সরকারি হাসপাতালে ওষুধ পাচারের অভিযোগ। বহির্বিভাগে সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ পাচারের অভিযোগ উঠেছে। হাসপাতালের ওপিডির ফার্মাসি ইনচার্জের বিরুদ্ধে MSVPর কাছে অভিযোগ জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়মানুযায়ী চিকিৎসকদের দেওয়া স্লিপের ভিত্তিতে ওষুধ পান রোগীরা। এখানেই কারসাজি করেছেন অভিযুক্ত ফার্মাসিস্ট। অভিযোগ, নিজেই চিকিৎসক সেজে স্লিপ তৈরি করেছেন, তার ভিত্তিতে ওষুধ নিয়ে সেগুলি অন্যত্র পাচার করেছেন। বহির্বিভাগের ওপিডি থেকে ডায়াবেটিস, হৃদরোগ, স্ত্রী রোগের ওষুধ পাচার করা হয়েছে। ওই ফার্মাসিস্টের বিরুদ্ধে MSVPরও কাছে অভিযোগ জানিয়েছেন সহকর্মীরা। ওষুধ পাচারের অভিযোগ অবশ্য খারিজ করে দিলেন অভিযুক্ত ফার্মাসিস্ট। তার যুক্তি, তিনি শাসক দলের সংগঠন করেন, সেজন্য তার বিরোধী সংগঠনগুলির সঙ্গে যুক্তরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, মিথ্যে অভিযোগ করছেন। ওষুধ পাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ NRS কর্তৃপক্ষ। হাসপাতালের অ্যাডিশনাল মেডিকেল সুপার শর্মিলা মৌলিক বললেন, একটা অভিযোগ জমা পড়েছে, MSVP দেখছেন, এর বেশি আমি কিছু বলতে পারবো না। NRSের MSVP মানবেন্দ্র সরকারকে এই নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টা এড়িয়ে গেলেন তিনি। বললেন, আমি বলতে পারবো না। ওষুধ পাচারের অভিযোগ নিয়ে সরব হয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার। তাদের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বললেন, এটা নতুন কিছু নয়। প্রতিদিন 24 ঘন্টায় 24টির বেশি দুর্নীতি সরকারি মেডিকেল কলেজগুলিতে ঘটে চলেছে। দেখা যাবে তারাই দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে যারা শাসক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। NRSের এই দুর্নীতি খতিয়ে দেখা যাবে শাসক দলের চিকিৎসা নেতা থেকে পদস্থ অফিসার অনেকেই যুক্ত রয়েছেন। দুর্নীতিগ্রস্তদের শাস্তি না দিয়ে প্রশ্রয় দেওয়া হলে দুর্নীতি আটকানো যাবে না। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্য পবিত্র গোস্বামী বলছেন, এই সরকারের আমলে দেখা যাচ্ছে শাসক দলের যে সংগঠন সেগুলি তাদের ভূমিকা পালন করছে না, অন্য সংগঠনগুলিকে কাজ করতে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের উপর যে আক্রমণ, তার জেরেই দুর্নীতিগ্রস্তরা সুযোগ নিচ্ছেন। সরকারের ওষুধ কোথায় যাচ্ছে কেউ জানে না। ন্যাক্কারজনক যে ঘটনাগুলি ঘটছে তাকে ধিক্কার জানানোর ভাষা নেই।
এনআরএস মেডিকেল কলেজে ওষুধ পাচারের অভিযোগ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, যদি এমন ঘটনা ঘটে তবে তার অবশ্যই তদন্ত হবে, তবে দেখতে হবে সাজানো কি না। আরজি করের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বললেন, আরজি করে রক্তমাখা গ্লাভসের কথা মিডিয়াতেই দেখানো হয়েছিল, পরে তা সাজানো বলে জানা যায়। তবে এই ঘটনা যদি সত্যি হয়, অভিযুক্তর অবশ্যই শাস্তি হবে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পুশব্যাকের ঘটনায় সোমবার বিধানসভায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের 4 ও পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার, প্যান সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও শুধুমাত্র ভাষার ভিত্তিতে এই অন্যায় হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রে। জানা গিয়েছে, কাজের সন্ধানে মুম্বইয়ে যাওয়া 5 জন শ্রমিক মিনারুল শেখ, নাজিমুদ্দিন মণ্ডল, মেহবুব শেখ, ডাবলু শেখ এবং মুস্তফা কামাল স্থানীয় পুলিশের হাতে আটক হল। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে পরিচয় যাচাই না করেই বিএসএফের কাছে হস্তান্তর করা হল। বিএসএফও যাচাই না করেই 5 জনকে কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিল। সেখানেই বিজিবি তাদের আটক করে লালমনিরহাটে নিয়ে গেল। বিষয়টি সামনে এলো 10ই জুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অভিবাসী শ্রমিক কল্যাণ পর্ষদ ও প্রশাসন সক্রিয় হল। রাজ্যসভার সাংসদ ও পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানালেন, তাদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই অনৈতিক। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো মাত্র তিনি কেন্দ্রকে অবহিত করতে বললেন এবং ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। শনিবার ওই শ্রমিকদের মধ্যে 3 জন মিনারুল, নাজিমুদ্দিন ও মুস্তফা একটি ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফেরার আবেদন জানালেন। এরপর বিএসএফ বিজিবি যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে রবিবার বিকেলে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হল। বর্তমানে তারা কোচবিহারের মেখলিগঞ্জে রয়েছেন। বাকি 2 জন ডাবলু শেখ ও মেহবুব শেখ বিজিবি হেফাজতে রয়েছেন। সোমবার তাঁদের ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। মেখলিগঞ্জ থানার ওসি মণি ভূষণ সরকার জানালেন, বিকাল 4টের সময় 3 জনকে ভারতের কাছে হস্তান্তর করা হল। তারা খুবই ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বললেন, যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এ ধরনের ঘটনা ঘটছে। এটা ভাষাভিত্তিক বৈষম্য, এটা রাজ্যবাসীর অপমান। তিনি আরও বললেন, মহারাষ্ট্র সরকার বাংলা ভাষার জন্য কাউকে বাংলাদেশি বললে তা গোটা বাংলাকে বাংলাদেশি বলার শামিল। এটা মেনে নেওয়া যায় না। এদিকে সামিরুল ইসলাম অভিযোগ করলেন, মুম্বই পুলিশ বা বিএসএফ কেউই পশ্চিমবঙ্গ সরকারকে ঘটনার কথা জানায়নি। বিষয়টি সরাসরি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের হস্তক্ষেপেই সামনে এলো এবং শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হল। তবে রাজ্য প্রশাসনের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট নয়। জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি জারি বঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাতেও। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বেশ কিছু জেলাতে। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শহর কলকাতায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছেন তিনি।
গ্রামীণ রাস্তা 100 দিনের কাজ, বাড়ি প্রকল্পে কোনো টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র, এমনই অভিযোগ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা। বলেছেন, ওরা আমাদের টাকা দেবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিধানসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা চলছিল, সেই সময় পঞ্চায়েত দপ্তরের কিছু প্রশ্ন আসে। রাস্তা তৈরি থেকে 100 দিনের কাজের টাকা নিয়ে বলতে গিয়েই কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, গত 4 বছর ধরে কোনো খাতেই টাকা দেয়নি কেন্দ্র। শুধু তাই নয়, রাজ্যের টাকা অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতেই বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়েছে। গর্জে উঠেছেন বিজেপি বিধায়করা। আচমকাই উঠে দাঁড়িয়ে স্লোগান তুলতে শুরু করেছেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়করা। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদ করতে শুরু করেছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধুমাত্র বাংলাই বঞ্চনার শিকার হচ্ছে। এমনকি কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে বাংলার সাংসদ ও প্রতিনিধি দল গেলেও দেখা করেননি, এমনই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় ভুতুড়ে নাম তোলার পথ বন্ধ করতে এবার পরিকাঠামো সংস্কারের পথে হাঁটতে শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার বা বিএলওদের আরও দায়বদ্ধ করে প্রাথমিক ছাঁকনির মতো ব্যবহার করা হবে। কোনো বাংলাদেশি বা ভিনদেশের মানুষের নাম ভোটার তালিকায় ঢুকলে বিএলও দায়িত্ব এড়াতে পারবেন না। কমিশন স্পষ্ট জানিয়েছে, এখন থেকে বিএলওকে অবশ্যই সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এক বুথের বিএলওকে অন্য বুথের ভোটারদের দায়িত্ব দেওয়া যাবে না। কমিশনের যুক্তি, একটি বুথে 1000 থেকে 1200 ভোটার থাকে, অর্থাৎ পরিবার বা বাড়ির সংখ্যা গড়ে 200 থেকে 250। বিএলও নিজে সেই বুথের ভোটার হলে প্রতিটি বাড়ির সাথে তার পরিচয়, কে কতদিন রয়েছেন তার বিস্তারিত তথ্য থাকবে। ভোটার তালিকায় নাম তুলতে বিএলওর কাছে আবেদন করতে হবে। সেটা দেখে সহজেই আবেদনকারীর পরিচয় ও অন্যান্য প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট বিএলও। ভুয়ো বাবা মা কিংবা অভিভাবকের নাম দিয়ে কেউ আবেদন করলে তা সহজে চিহ্নিত হবে। বিএলওর সুপারিশের ভিত্তিতেই জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও আবেদনকারীর নাম ভোটার তালিকায় তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাই ভুতুড়ে নাম বা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে ধরা পড়লে প্রাথমিক দায়িত্ব থাকবে বিএলওরই। কমিশন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। ভোটার তালিকা থেকে মৃতদের বাদ দেওয়ার জন্য আর কাউকে আবেদন করতে হবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন। এখন মৃত ব্যক্তির সৎকার হওয়ার পরেই ডেথ রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার ইআরওর কাছে চলে যাবে সেই নাম। কমিশনের মতে, ভোটার তালিকায় আবেদনের সময়ে পেশ করা বার্থ সার্টিফিকেট জাল না, ঠিক তা যাচাইয়ের পরিকাঠামো নেই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে ভোটার তালিকায় বিদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভিযোগ, এখানে জন্মের ভুয়ো শংসাপত্র দেখিয়ে বহু জায়গায় ভোটার তালিকায় ঢুকেছে অনুপ্রবেশকারীরা। এ ব্যাপারে একটি চক্রও সক্রিয়। ইতিমধ্যেই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস বা এফআরও এবং ইডি থেকে গুচ্ছ ভোটার কার্ড সহ বিদেশি নাগরিকের নাম যাচাইয়ের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা পড়েছে। এই কারণেই কমিশন জানিয়েছে, স্থায়ী সরকারি কর্মী, পঞ্চায়েত, পৌরসভা বা কোনো স্বশাসিত সংস্থার স্থায়ী কর্মীকেই বিএলও করতে হবে। তবে কোনোভাবেই চতুর্থ শ্রেণীর পদমর্যাদার কর্মীকে এই দায়িত্ব দেওয়া যাবে না। লোক পাওয়া না গেলে অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিভিত্তিক শিক্ষক বা সমপদ মর্যাদার কাউকে কমিশনের অনুমতি নিয়ে নিয়োগ করা যেতে পারে। সেই কাজ ইতিমধ্যেই চলছে। চলতি মাসেই রাজ্যের 80,453 বিএলও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপরে শুরু হবে বিশেষ প্রশিক্ষণ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, প্রথম দিকে কয়েক দফায় বিএলওদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2রা জুলাই সারা দেশের 10,49,236 জন বিএলওকে দুদিনের বিশেষ প্রশিক্ষণ দেবে কমিশন। এর মধ্যে 2,500 বিএলও দিল্লিতে বসে প্রশিক্ষণ নেবেন। বাকিরা নিজেদের জেলায় বসে অনলাইনে প্রশিক্ষণে যোগ দেবেন। এদের সাথে থাকবেন ইআরও, জেলাশাসক বা জেলার নির্বাচনী আধিকারিকরা।